মুখ্যমন্ত্রী ঘণ্টাখানেক আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি হারেননি, পদত্যাগ করার প্রশ্নই আসে না এবং তিনি রাজ্যপালকে কোনো পদত্যাগপত্র পাঠাচ্ছেন না। আইন কি বলছে? সত্যি কি ভোটে হেরে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী এই ধরনের বা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলতে পারেন? প্রশ্ন অনেক। আমার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত। নমস্কার। মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করলেন ঘণ্টাখানেক আগে এবং তিনি সগর্বে ঘোষণা করলেন তিনি হারেননি, তিনি পদত্যাগই করবেন না। আইন কি বলছে? এটা কি বলতে পারে? আমাদের সংবিধান কি এটাকে প্রশ্রয় দেয়? দেখুন, কিছু মনে করবেন না, কিছু কথা বলতে গেলে তারা প্রেক্ষাপটটা আলোচনা করতে হয়, ইতিহাসটা আলোচনা করতে হয়। এ রাজ্যে ওই যে নেত্রী যার কথা বললেন তার উত্থানটা হয়েছে একটা অনৈতিক পদ্ধতির মধ্য দিয়ে, যার রাজনৈতিক জন্মটা অনৈতিকতার মধ্য দিয়ে, মিথ্যার উপর দাঁড়িয়ে। ঘটনাচক্রে তিনি হয়তো মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন, কিন্তু তার চিন্তা চেতনা থেকে নৈতিকতা বোধটাই হারিয়ে গেছে। ভারতবর্ষের যে সংবিধানের মৌলিকতা এবং নৈতিকতা, যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল মোরালিটি, যেটা সবচেয়ে বেশি নির্ভর করে যারা রাজনৈতিক প্রশাসক হিসেবে সংবিধান পদ্ধতি মেনে নির্বাচিত হয়ে আসেন, তাদের কাছে গোটা দেশ কিছু আচরণ আশা করে, যে আচরণটা শিক্ষণীয় হবে। নির্বাচিত হয়েছেন 5 বছরের জন্য, তার সময়সীমা 5 বছর, এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন যেহেতু সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত প্রতিনিধিরা তারা সকলে মিলে ঠিক করেছেন যে ইনি আমাদের দলীয় নেতা হবেন, সংসদীয় দলের, রাজনৈতিক দলের নয়। তার ভিত্তিতে তিনি মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন, অন্যান্য মন্ত্রিসভার সদস্য নির্ণয় করেছেন। তাহলে তার জীবন সীমা হচ্ছে 5 বছর। এই 5 বছরের মধ্যে আবার আমাকে নতুন নির্বাচন করতে হয় জনগণের রায় নেবার জন্যে। সেই জনগণের রায় যদি দেখা যায় যে যেই দল ক্ষমতায় আছেন বা যিনি মুখ্যমন্ত্রী আছেন তার প্রতি মানুষের আস্থা নেই, তবে নৈতিক দিক থেকে তার এটা নীতিবোধ কাজ করা উচিত যে আমি আর এই দায়িত্ব নিতে পারি না, এই দায়িত্বে আমি থাকতে পারি না, কেন আমার প্রতি মানুষের অনাস্থা প্রকাশ পেয়ে গেছে। আজকে যদি বিধানসভায় একটা অনাস্থা মোশন মুভ হয়, তারপরেও কি বলতে পারবেন সেই মুখ্যমন্ত্রী, না আমি নাই মন্ত্রিসভা চালাচ্ছি, আমরাই মুখ্যমন্ত্রী আছি, আমি কিছুতেই ছাড়বো না, কেন স্পিকার আমার কথায় উঠে বসে? এটা যেমন একটা হাস্যকর ব্যাপার দাঁড়াবে এবং অনৈতিক শুধু নয়, খানিকটা অর্বাচীনতার প্রকাশ পাবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যিনি আজও আছেন আইনসঙ্গতভাবে, তার আচরণটা সম্পূর্ণ অনৈতিক এবং সাংবিধানিক যে নৈতিকতা তার বিরোধী। এই সমস্ত মানুষরা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে, আগামী প্রজন্মের কাছে কি দৃষ্টান্ত রাখছে? স্যার, কালকে যদি মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে হেরে যাওয়ার সমস্ত বিধায়করা বলেন আমরা হারিনি, আমরাও বিধায়ক আছি, ওরা বললেই হবে নাকি? সময়সীমা তো ওইটুকু। হ্যাঁ, তুমি যে আইন দ্বারা নির্বাচিত হয়েছো, সংবিধান ধরে শপথ নিয়েছো, তোমার সময় 5 বছর, তাই না? আজকে ধরুন আমি রাজ্যসভায় 6 বছর সীমা ছিল, আমার যেদিন শেষ হবে আমি তার আগেই বললাম যে আর শেষ যখন হয়ে গেছে আমি আর সমস্ত ছেড়ে দিলাম। কেন বললাম আমি ছাড়বনি, তো ছাড়বনি, আমাকে একবার যখন দিয়েছে আমি ছাড়বনি। এটা তো কোনো কার্যকর কথা নয়, এটা কোনো আইনসম্মত কথা, সংবিধান সম্মত কথা নয়, সম্পূর্ণ অনৈতিক স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন। যখন বলছেন তার কারণটা বুঝতে হয়। এটা উনি বলছেন ওর হতোদ্যম গুন্ডা বাহিনীকে একটু চাঙা করার জন্য, আর কিছু না। স্যার, কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজিত প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি অটোমেটিকলি নিয়ম অনুসারে হেরে গেছেন। উনি অ্যাকসেপ্ট করলেও এই হারটা হার, না করলেও হার। তারপরেও সাংবাদিক সম্মেলনে এই দাবি যখন এইভাবে করা হয়, তখন এক্স্যাক্টলি ওনার বিপক্ষে কি ব্যবস্থা নিতে পারেন? আবারও বলি, প্রশ্ন হচ্ছে নৈতিকতার প্রশ্ন, এখানে সাজা পুরস্কার এসবের বিষয় নয়। ভারতবর্ষের বুকে এইটাই হচ্ছে সাংবিধানিক প্রথা এবং নীতি নৈতিকতার উপর দাঁড়িয়ে। আজকে ভারতবর্ষের অন্য 2টি রাজ্যের তো মুখ্যমন্ত্রীরা তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদের সঙ্গে তুলনা করবেন না, রেজাল্ট বেরোনোর আগেই গিয়ে পদত্যাগ করেছিলেন। আমি বারবার সবাইকে বলি, প্রত্যেক মাধ্যমে বলি, আপনারা অনুগ্রহ করে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর সঙ্গে এই মমতার মতো তুলনা করবেন না। আমি এই জন্য বললাম কারণ বাংলায় এই উদাহরণটা আছে। আছেই তো,
বাংলায় কি এই উদাহরণ আছে যে মুখ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে, সিদ্ধান্ত করে দুর্নীতি করেছেন? এমন উদাহরণ আছে নাকি? সুতরাং এদের সঙ্গে যদি আপনি বিগত দিনে যারা মুখ্যমন্ত্রী ছিলেন বিভিন্ন দলে তাদের তুলনা করেন, তাহলে তাদের প্রতি অসম্মান জানানো হয়। স্যার, কালকে তো মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে নবান্নতেও পৌঁছে যেতে পারেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে পারেন আমি যেখানে বসতাম ওখানে গিয়ে বসবো। 5 তারিখ বা 7 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত করতে পারেন। আটকাবেটাকে, মানে নিয়ম অনুসারে আটকানোর ক্ষমতা কার হাতে? আইন। পুলিশ তো ওনাকে থামাতে পারবে বলে? কেন পারবে না? হাত ধরে বার করে দেবে। 7 তারিখের পর তিনি এবং শিবম দাস, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মনীষা রায় এক, কোনো পার্থক্য নেই তাদের মধ্যে। সুতরাং বিশেষ কোনো তার তো ক্ষমতা নেই। তুমি যত বড়ই হও না কেন, আইন তোমার উপরে। এটাই হচ্ছে গৃহীত নীতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত আইন দ্বারা নিয়ন্ত্রিত, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও আইন দ্বারা নিয়ন্ত্রিত। এরা মাঝে মাঝে আইন ভেঙে কুদৃষ্টান্ত স্থাপন করেন, কিন্তু এদের জানা উচিত যে তারা আইনের ঊর্ধ্বে নন। স্যার, যখন সাংবাদিক সম্মেলন করেন সেই সারিতে একজন আইনজীবীও বসেছিলেন এবং তার সঙ্গে আপনার আদালতে বিভিন্ন মামলা নিয়ে আপনার দ্বৈরথ হয়েছে, লড়াই হয়েছে। আমি স্যার প্রশ্নটা হলো, আপনাকে ব্যক্তিগত স্তর থেকে জিজ্ঞাসা করছি না, আমি বলছি ওনার তো আইনি পরামর্শদাতা কেউ না কেউ আছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বললে যে উনি হাস্যকর উপাদানে পরিণত হবেন, এটা কি উনি জানেন না? তা আমি বলতে পারবো না, তবে তার দলের কর্মীরা হয়তো মনে করেন যে ওদের নেত্রী এইরকম পাগলের প্রলাপ বকেই হাততালি পেয়েছেন, এবং একসময় মিডিয়া এগুলোকে খুব তোল্লা দিয়েছে। আমি তো কবে থেকে বলছি যে মিডিয়া সরিয়ে দিন, দেখবেন ওর ইমেজ বলে কিছু ধস করে পড়ে যাবে। আজকে সেটাই দেখা গেল। মিডিয়া এখন সবাই উল্টো সুরে গান গাইতে শুরু করেছে, অথচ এই মিডিয়ায় যখন উনি রাজীব কুমারকে শেল্টার দিয়েছিলেন, হাততালি দিয়ে বলছে বাবা দেখেছো আমাদের কি সাহস, রাস্তায় বসে মন্ত্রিসভা চালাচ্ছে। এই মিডিয়ায় যখন ইডির বাহিনীর হাত থেকে তথ্য কেড়ে নিলেন, ফাইল টাইল, কি প্রশংসা, একেবারে মেতে গেল। ভারতবর্ষে এরকম কোনো মুখ্যমন্ত্রী হয়নি। তারপর তিনি যখন অনুপ্রবেশের তথ্য দিয়ে ভারতবাসীর একটা সর্বনাশ করলেন, যেটাকে ব্যবহার করে বিজেপি SIR চালু করলো, উনি কালো কাপড় গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে গেলেন, তারপরে বলতে শুরু করলেন আমার জন্যই সব হয়েছে। মানে এই ধরনের পাগলামোকে যখন মিডিয়া তোল্লা দেয়, তখন ওই পাগলরা মনে করে এটাই নীতি, এবং তার অনুচররা মনে করেন এটাই আমাদের শক্তি। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছিলেন ওনার কাছে প্ল্যান ABCD অনেক কিছু আছেন। আপনার কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী চেয়ার বাঁচানোর জন্য ওনার কাছে আজ ABCD প্ল্যান আছেন? কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই। দুর্ভাগ্যজনকভাবে ওর যে সমস্ত গুন্ডারা ছিল, যারা গুন্ডামি করতে পারতো, তারা ওই গণনা দেখেই উল্টো দিকে চলে গেছে। এখন আর ওর কথায় কোনো গুন্ডা ওঠানামা করবে না। তারা বরং এখন ফাগুয়া ঝান্ডা কাঁধে নিয়ে, দেখতে পাচ্ছি তো তিলক কেটে হামলা করছে। CPIM অফিস তো করছেই, সেটা করবেই, CPIM কর্মীরা এতে অভ্যস্ত, কিন্তু ওরও বিভিন্ন অফিস টফিসে হামলা করছে। এই বাংলার মুখে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেস্টিংসে ঢুকতে দেওয়া হলো না। আপনি নিজে ভাবতে পেরেছিলেন 2 বছর আগে এই দিন আসতে পারে? শুনুন, আমি ভাবতে পেরেছি, বহুদিন থেকে লোককে বলছি। ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অধিকারে গেলেন? কাউন্টিং অ্যারেনাতে কাউন্টিং এজেন্ট ছাড়া কেউ ঢুকতে পারে না। উনি কি মনে করেছেন উনি ওকে সবাই কি সব যুবরাজ বলে উনি যুবরাজ? ঢুকতে দেন, ঠিক কাজ করেছে, ঢুকতে দিয়ে তো অন্যায় হতো। তারপর মুখ্যমন্ত্রী তিনি প্রার্থী হিসেবে গণনা কেন্দ্রে ছিলেন, উনি আজকে এইসব অভিযোগ করছেন উনি তো মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে কেন স্পষ্টভাবে তিনি সেটা প্রতিবাদ করলেন না যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে? সুতরাং এগুলো নাটক, উনি নাটক করতে ভালোবাসেন। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, কিছু মনে করবেন না, ভারতবর্ষে আমরা প্রথম দেখতে পাচ্ছি একজন প্রধানমন্ত্রী আর কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা নাটক করতে ভালোবাসেন। তারা নাটকে অভ্যস্ত, এবং এটা করে তারা ভারতবর্ষের যে সংসদীয় প্রথা এবং সংসদীয় পদের গরিমা তাকে নষ্ট করছে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আপনি মিডিয়ার প্রসঙ্গ বললেন, যে এই পরিবর্তনের জন্য ডিজিটাল মিডিয়ারও তো একটা অবদান আছে। মানে ডিজিটাল, আমি বলেছি এর আগেও, হয়তো জানি না আপনাদের বলেছিলাম, যে আগে ছিল মিডিয়া একমুখী, প্রিন্ট মিডিয়া যা ছেপে দিল তাই, তার পাল্টা কথা তার গ্রহণ করতে না। ওই যে রক্তমাখা ভাত ছেপে দিল চলে গেল, মরিচ ঝাঁপি চালিয়ে দিল চলে গেল।
তারপরে যখন ইলেকট্রনিক মিডিয়া হলো তখনও অডিও ভিজুয়াল একমুখী। হুম, এই যেদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ইয়াং ছেলেমেয়েরা তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে স্বরকে ভিন্ন স্বরকে প্রচার করতে সাহায্য করছে, তখনই ওদের বুকে কাঁপন ধরে গেছে। হুম, আমি তো বলি যে সোশ্যাল মিডিয়াতে আমাদের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, সবার কাছে না পৌঁছলে কিছু মানুষের কাছে পৌঁছচ্ছে, এতে ওরা আতঙ্কিত। তাই দেখবেন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবার জন্য অনেক পদ্ধতি, থানায় ডেকে ভয় দেখানো, কত সোশ্যাল মিডিয়া ইউটিউবার আমার কাছে এসছে, কত হুম, লোকের বেল করাতে, এই সন্ময় বাবু আজকে এত প্রতিষ্ঠিত হয়েছেন, হুম, তাদেরকে জামিন করাতে হয়েছে, ওই শফিকুল নাকি ইসলাম হুম, হুম, আরামবাগে করতে হয়েছে, আপনাদেরও মাঝে মাঝে Right. থ্রেট করেছে, আমাদের পাল্টা বলতে হয়েছে। তাহলে হুম। এত ভয় কেন সোশ্যাল মিডিয়া? Right. এখন ওদের ওই মনোপলি, যা বললাম তাই লোক খাবে, সেটা আক্রান্ত হচ্ছে। আজকের দিনে তো আমার স্পষ্ট মনে পড়ে যে কালীঘাট থানা আমাকে চিঠি দেয় বাড়িতে সকাল 7টার সময় গিয়ে, এবং আমরা নিঃসন্দেহে আপনার কাছে গেছি, এবং আমার সহকর্মী বহুজন, রোজিনা বলুন, শফিকুলদা বলুন, বিভিন্ন ব্যক্তি, আপনি বা আপনাদের যে টিম, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের সহায়তা করেছেন। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে এ, কোথাও না কোথাও এই ডিজিটাল মিডিয়ার এই ভ্যালুটা অন্তত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডিজিটাল মিডিয়া তারা প্রকৃতপক্ষে মনোপলি মিডিয়ার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। হুম, তাই মনোপলি মিডিয়া টাকা পয়সা দিয়ে এই সমস্ত ডিজিটাল মিডিয়াকে কিনে নিচ্ছে একটা অংশকে, হুম, আরেক হচ্ছে ওরা নিজেরা স্পন্সর করে বাজারে কিছু ছেড়ে দিচ্ছে, হুম, যা চিরকালই করে পুঁজির যাদের দাপট আছে তারা। সুতরাং আছে এই সমস্ত ব্যবস্থা আছে, তার মধ্যে দিয়েও দু চারটে ডিজিটাল মিডিয়া আপনাদের মতো যারা আমাদের কথা প্রচার করেন, তাতে আমরা উপকৃত হই, মানুষ জানতে পারে। স্যার, বামেদের রেজাল্ট প্রসঙ্গে একটু আসি। একটু রেজাল্টটা কি বেটার হতে পারতো বলে মনে হচ্ছে? আরো ভালো হতে, আমি তো বলি এটা কেউ ভাববেন না যে খুব নিজে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছি। বিগত 15 বছরের তৃণমূল সরকারের বিরুদ্ধে যে ধারাবাহিক লড়াই বামেরা করেছে, দুর্নীতি, প্রশাসনিক অন্যায়, গুন্ডামি, তার সুযোগটা নিল বিজেপি। তার হুম, কারণ হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে মমতাকে হাঁটাতে গেলে বামেরা পারবে না, রামেরা পারবে। হুম, এই যে বাম রামের তত্ত্ব, এতে তো এই প্রিন্সিপাল বা মেন স্ট্রিম মিডিয়ার তৈরি তত্ত্ব, সেই তত্ত্বে বহু মানুষ প্রভাবিত হয়েছে। আমি নির্বাচনের প্রচারে গিয়েও দেখেছি, হ্যাঁ আপনারা তো পারবেন না, আপনার তো শক্তি নেই, এই সব কিছু ঠিকই, এর বিরুদ্ধে দেখি বিজেপি যদি কিছু করতে পারে। সুতরাং এই জায়গায় সেই ন্যারেটিভে আমরা হেরে গিয়েছি, কিন্তু লড়াইটা আমরাই করেছি, এবং এই লড়াইয়ের সূচিমুখটা আরো তীব্র করব। কেন এখন আমি বলেছি, দেখবেন এখন লড়াইটা সরাসরি হুম। মুখোমুখি, মুখোশের বিরুদ্ধে নয়। স্যার, পোলারাইজড পলিটিক্স যখন হয়ে যায় তখন তো কমিউনিস্টদের কাজটা তো অনেকটা টাফ হয়ে যায়। মানে আপনাকে তো ধর্ম নিয়ে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে হবে, এটা তো বাস্তব। আপনি কিভাবে বলবেন? আমরা বলি তো, বলেই তো আজকে ধর্ম নিয়ে মানুষকে যে কি বলবো সংকীর্ণ গলির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, হুম, তা নিয়ে তো প্রকাশ্য মিটিং এ আমি বলি, বহুবার বলেছি। এবং সেজন্যই দেখবেন ধর্মীয় গোষ্ঠী যারা, মানে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী, তারা একাট্টা হয়ে আমার বিরুদ্ধে প্রচার করেছেন, তার ফলাফল হয়েছে, আমি জানতামই তা হবে। স্যার, গোটা ভারতেও যদি বাম রাজনীতির প্রেক্ষাপটটা বর্তমানে দেখেন, তাহলে দেখবেন ক্রমশ প্রভাব কমতে শুরু করেছে। কেরালায় বামেদের যে দুর্গ, সেই দুর্গের পতন অন্তত এটা নিশ্চিত করছে যে বাম রাজনীতি ভারতীয় রাজনীতির ম্যাপে আস্তে আস্তে মুছে যাচ্ছে। কেরালার যদি ট্রেনটা দেখেন, কেরালার ট্রেনটি ছিল 5 বছর, রাইট। একমাত্র প্রথম ব্যতিক্রমী যে পিনারাই সরকার পরপর দুবার এসছে। হুম, সুতরাং কেরালটা খুব একটা বামেদের পশ্চাৎপদে গমন সেটা মোটেই নয়। বরং দেখবেন এখন চারিদিকে যে লড়াই হচ্ছে, বিশেষ করে শ্রমিক শ্রেণীর লড়াই, হুম, এই যে ঘটে গেল কিছুদিন আগে নয়ডায়, সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। তার মূল চালিকা শক্তি কি? বামেরা। হুম। সুতরাং যত মনে হচ্ছে যে বামেরা ক্রমশ পিছিয়ে পড়ছে, তত ময়দানে বামেদের লড়াইটা অনেক বেশি তীব্রতা পাচ্ছে। স্যার, আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস কি? মানে ধরুন, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি যে ভোট পেলেন, আগেরবার লোকসভা নির্বাচনে ওখানে উত্তরপাড়া বিধানসভায় দীপশিতা যে ভোট পেয়েছিলেন, তার থেকে 3000 ভোট প্রায় কম। একাধিক ক্ষেত্রে বামেদের ভোট বিভিন্ন জায়গায় কমেছে। মানে আমি যদি বালিগঞ্জের শিল্পী আফরিনের ভোটের প্রসঙ্গ বলি, 8000 ভোট পেয়েছেন একজন প্রার্থী, যেখানে সায়রা আলী বেগম অনেক ভোট পেয়েছিলেন। তার কারণ হচ্ছে এবারের লড়াইটাও কিন্তু অনেক বেশি পোলারাইজড হয়েছে অন রিলিজিয়াস বায়াস।
যেটা গত পার্লামেন্টের থেকে তীব্রতা বেড়েছে, আমাদেরও আক্রমণ হয়েছে, ওদের তীব্রতা বেড়েছে। হুম, তাই দেখবেন এই ভোটের ফল হয়েছে। কিন্তু এই তরুণ ছেলেমেয়েরা যে গাটস নিয়ে লড়াই করেছেন, এই লড়াইটা চালু থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন ভারতবর্ষের মানচিত্রের চেহারা পাল্টে যাবে। স্যার বামেদের আর কেউ শূন্য তো বলতে পারবে না, এটা তো বাস্তব। আমরা তো সবসময় বলি যে বিধানসভা লোকসভায় যদি শূন্যতার পরিমাপের কাঠি হয়, হুম, তাহলে তো রাজনীতির সততা আদর্শ বলে কিছু থাকবে না। তাহলে তো যে কোনো কারণে একটা পদ পাওয়ার জন্য এর সঙ্গে তার সঙ্গে গোপনে আঘাত করে একটা পদ পাওয়া যায়, হুম। কথা সেটা তো কখনো লক্ষ্য হতে পারে না। স্যার নওশাদ সিদ্দিকী প্রচারে গেছিলেন, সে নওশাদ জয়লাভ করেছে। নওশাদ জয়লাভ করবে, আমি তো প্রচারে গিয়ে দেখেছি। ভোট নওশাদ বেড়েছে। নওশাদ সাধারণ গরিব মানুষের মধ্যে একটা যথেষ্ট প্রভাব ফেলতে পেরেছে। নওশাদকে যার ফলে কলঙ্কিত করার অনেক চেষ্টা হয়েছে। নওশাদ হুম, লড়াই করছে, লড়াই করুক। আমি নওশাদকে বলেছি এইরকম দাঁড়িয়ে বিজ্ঞান ভিত্তিক ধর্মনিরপেক্ষ চিন্তার উপর রাজনীতিকে চালাতে হবে, এবং সেটা চালাচ্ছে। এটাই একমাত্র ইতিবাচক দিক। অন্যান্য যে মুসলিম গোষ্ঠীর নেতা যারা দেখবেন, তারা সবাই ধর্মের সুড়সুড়ি দিচ্ছে, নওশাদ একমাত্র ব্যতিক্রম। স্যার আপনি কি শওকাত মাচ্চর গানটা শুনেছেন? অপূর্ব। এটা যারা বানিয়েছে, এই যে আমি বলছি, এই তরুণ এই নির্বাচনে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে কিন্তু তরুণ ছেলেরা যে সমস্ত গান বানিয়েছেন, প্রত্যেকটা গান কিন্তু যথেষ্ট আকর্ষণীয়, শুনতে ভালো লাগে, হুম। এবং নতুন প্রজন্ম তাদের নতুন চিন্তায় সেই ব্যবহার করছে, খুব ভালো। আমি শুনেছেন শওকাত ওরে মাচ্চর। বাবা, এটা তো একদিন তো প্রায় 5-6বার করে শুনতে হয়েছে। হুম। স্যার, রাজনীতিটা বদলে গেছে, এটা তো মানবেন না? স্বাভাবিক, পৃথিবী আপনারা যারা পুরনো পৃথিবী দিনের বদলাচ্ছে। রাজনীতিবিদ, আজকের হ্যাঁ, দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে পৃথিবী বদলাচ্ছে, টেকনোলজি ডেভেলপ করছে, মানুষের আউটলুক পাল্টাচ্ছে, ধারণা পাল্টাচ্ছে। পুরনো রাজনৈতিক যে ধারণা, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মেধা ভিত্তিক শিল্প বিকাশের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টায়। আমাকে তো তার সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, সেটাই তো বিজ্ঞান ভিত্তিক চিন্তা। নিউটন আবিষ্কার করেছিলেন, সেটা যদি আটকে থাকতে তো হয় না। নিউটনের পর অনেক পরের পরে উন্নতি হয়েছে, তার সঙ্গে আমাদের খাপ খাইয়ে চলতে হচ্ছে। নিউটন ছিলেন ভিত্তি, তারপরে এখন আকাশে চলে যাচ্ছে। কালকে হয়তো দেখবো হয়তো যে মনীষা চলে গেছে আকাশে, বলে আমরা 7 দিন ঘুরে আসি, এমন হতে পারে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কি আপনার মনে হয় না যে আদর্শ ভিত্তিক এই সকল রাজনীতির দিন কার্যত শেষ? অনেক না বেশি না, স্যার, আদর্শ অনেক বেশি এখন মানি এবং মাসেল রাজনীতিকে হ্যাঁ, কন্ট্রোল করে। মানি এবং মাসল চিরকালই আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু রাজনৈতিক আদর্শ ভিত্তিক লড়াইটাও পাশাপাশি চলবে। হুম। তা না হলে মানব সভ্যতার বিকাশ হতো না এবং হবেও না। মানব সভ্যতার বিকাশে মেধা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। স্যার, অভয়ার মায়ের যে মামলা প্রথমে আপনি লড়াই করেছিলেন, সেই অভয়ার মা আজকে বিধায়িকা, শুভেচ্ছা জানাবেন? হ্যাঁ, তিনি জিতেছেন, তার প্রতি শুভেচ্ছা রইল, নিঃসন্দেহে শুভেচ্ছা রইল। তিনি ব্যক্তিগত জীবনে সুখী থাকুন, আনন্দে থাকুন। আর বিষয় বলবো না। অভয়া ভিত্তিক যে আন্দোলন যারা চালাচ্ছেন, তাদের আমি আরো বেশি কৃতিত্ব দিই, তাদের অনেক বেশি আমি শুভেচ্ছা জানাই যে আপনারা লড়াইটা চালিয়ে যাচ্ছেন। ন্যায় বিচার মানে শুধুমাত্র একজন লোককে সাজা দেওয়া নয়। ন্যায় বিচার মানে হচ্ছে এই ধর্ষণ মানসিকতার বিরুদ্ধে একটা পাল্টা মানসিকতা গড়ে তোলা, যেটা যারা অভয়ার আন্দোলন করছেন মাঠে ময়দানে তারাই করবেন। বিজেপি তো ধর্ষণ মানসিকতার একজন ধারক বাহক, সুতরাং সেখানে গিয়ে কতটা ন্যায় বিচার হবে তা আমি জানি না। ন্যায় বিচারের যদি আমি বৃহত্তর প্রেক্ষিতটা দেখি। স্যার, আমার শেষ প্রশ্ন, আহ, নতুন মুখ্যমন্ত্রীকে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তায় কি বলবেন, কি ভালো, expect আমি করবেন পরিবর্তনের আমি বেলায়? তো চাইবো, হুম, সঙ্গে আমার ব্যক্তিগত আলাপও আছে, হুম। যে তিনি সৎভাবে, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী স্যার, আমরা তো জানি না। কে হচ্ছেন তা কেউ জানে না, আমি জানি না। আমি একটা আগে বলছিলাম ঠাট্টা করে, এই যে মমতা এসব কান্নাকাটি করছে, এখন দাদা না মমতাকে ডেকেও মুখ্যমন্ত্রী করে দেয়। হুম, তা একজন দেখলাম ফেসবুকে লিখেছে, সিভিক মুখ্যমন্ত্রী করে দিলে হয় না? হুম, যেই হোক না কেন, তাকে নিয়ন্ত্রণ আমার ভালো লেগেছে। আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এই রাজনৈতিক সন্ত্রাস বন্ধ Right. করতে হবে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু কে শোনে ওকে? ওর কি আর এই গুন্ডাদের উপর নিয়ন্ত্রণ আছে নাকি? হুম, আমি দেখলাম সজল এক জায়গায় গিয়ে বলছেন হুম, হামলা হয়ে গেছে, তারপরে বলছে এইসব করা চলবে না। কে শুনবে ওদের কথা? হুম। দুনিয়াদি ওদেরই ছুড়ে ফেলে দেবে, যখন পুরো ব্যাপারটাই গুন্ডা নিয়ন্ত্রিত। পরিবর্তনের বাংলায় কি এক্সপেক্ট করছেন আজকের দিনে? আমি দেখুন,
আমি এক্সপেক্ট কিছুই করছি না, কেন এরা ব্যক্তিগতভাবে যে যতই চান না কেন যে ভালো করুন, পারবেন না, কেন ওরা নিয়ন্ত্রিত হবেন আরএসএস হেডকোয়ার্টার থেকে। আরএসএস হেডকোয়ার্টারের মূল বক্তব্য হচ্ছে মানুষের মধ্যে বিভাজন। যারা ইসরায়েলকে পিতৃভূমি বলতে পারেন, তারা আগামী দিনে কোন দিকে নিয়ে যাবেন আমাদের, এই নিয়ে আমার মনে খুব শঙ্কা আছে। শঙ্কা, সংশয়, প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইন্টারভিউ শেষে তুললেন। তবে সমস্ত প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে, যা বরাবর দিয়ে এসছে। রাজ্য রাজনীতির বিরাট পরিবর্তন গোটা বাংলা দেখলো, গোটা ভারত দেখলো। তবে এই পরিবর্তন ভবিষ্যতে গোটা বঙ্গজীবনের জন্য আশীর্বাদ না অভিশাপ হয়ে ধেয়ে আসে, তারও উত্তর হয়তো সময় দেবে। আপাতত বিদায় নেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর কমেন্টে জানাবেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি আজ থেকে মেনে নিচ্ছেন? উনি কিন্তু নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে এখনো ঘোষণা করে দিয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। চলো।